In this video, I'm giving you a completely free roadmap. No coaching, no paid courses, just the exact same strategies, the exact resources, and the exact mistakes to avoid. Everything you need to know to prepare at home by yourself. Whether your target is a 7, 8, or the perfect 9, by the end of this video, you will know exactly how to get there. So stay with me till the end because this is your ultimate 100% free IELTS guide. আরেকটা কথা শুরুতেই বলে রাখি, এখানে আমি যা যা বলবো তার সবই আমি নিজের প্রিপারেশনের সময় ইউজ করছি এবং কোনো ধরনের কোচিং ছাড়া অলমোস্ট 15 থেকে 20 দিনের মধ্যে আইএলটিএস ওভারঅল ব্যান্ড 8 স্কোর করছে। সো এখানে আমি আলতু ফালতু কোনো কথা বলবো না, যেগুলো অ্যাকচুয়ালি কাজে আসে সেগুলোই বলবো। এই ভিডিওটাকে আমি 4টা সেগমেন্টে ভাগ করে নিচ্ছি। প্রথমে আমি কথা বলবো আপনাদের কমপ্লিট প্রিপারেশন প্ল্যান নিয়ে, তারপর লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং 4টা মডিউলের ব্রেকডাউন করব, তারপর অনেকগুলো রিসোর্স সহ আপনাদেরকে একটা রিয়েল লাইফ স্টোরি শেয়ার করব। আইএলটিএস প্রিপারেশনের জন্য একদম প্রাইমারি এবং মাস্ট দুইটা জিনিস হলো একটা ভালো ইন্টারনেট কানেকশন এবং একটা ল্যাপটপ অথবা পিসি। আপনারা অনেকে এখনও জানেন না, বাংলাদেশে পেপার বেসড এক্সাম কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হয়েছে। 2026 সালের ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয় যে এখন থেকে শুধুমাত্র কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে, তাই কম্পিউটারের প্রিপারেশন নেওয়া একটা নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে। তবে রিসেন্টলি কিছু রুমার শোনা যাচ্ছে যেখানে বলা হচ্ছে যে পেপার বেসড রিটেনটা আবার ফেরত আনতে পারে, তবে এটা কতটুকু সত্য বা কবে থেকে স্টার্ট হবে তার কোনো আপডেট দেওয়া হয় নাই। আমি জানি আপনারা কম্পিউটারের টেস্ট দিতে হবে ভেবে অনেক বেশি ভয় থাকেন, তবে আপনাদেরকে যদি আমি বলি এটা আপনাদের জন্য আরও অনেক বেশি বেনিফিশিয়াল। আসলে যারা কম্পিউটার বেসড এক্সাম দেওয়ার ডিসিশন নেয় তাদের মধ্যে স্যাটিসফ্যাকশন রেট খুব বেশি দেখা যায়, কারণ প্রথমত রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ করা হয়। অলমোস্ট 1 থেকে 2 দিনের মধ্যে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন এবং সেটা আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। আগের মতো 10 থেকে 15 দিন বসে কোচিং সেন্টার থেকে বা যে কোনো সেন্টার থেকে আপনি এক্সাম দিয়েছেন সেটার মধ্যে গিয়ে আর অ্যাক্সেস করা লাগে না। দ্বিতীয়ত ওয়ান স্কিল রিটেক। পেপার বেসড এক্সামে কোনো একটা মডিউলে যদি খারাপ রেজাল্ট আসতো, কমপ্লিট এক্সামটাই আবার রিপিট করতে হতো। কিন্তু কম্পিউটার বেসডে আপনার যদি কোনো একটা ইন্ডিভিজুয়াল মডিউলে খারাপ রেজাল্ট আসে, লেটস সে আপনার স্পিকিংয়ের মধ্যে কাঙ্ক্ষিত স্কোর আপনি পান নাই, তাহলে অনলি স্পিকিংটাই আপনি আবার রিটেক করতে পারবেন। এর সাথে সিকিউরিটির ব্যাপারটাও কানেক্টেড। কম্পিউটার বেসড এক্সামের কোশ্চেন আগে ভাগে ফাঁস হওয়া স্ট্রাকচারালি অনেক বেশি ডিফিকাল্ট, কারণ কোশ্চেনগুলো ডিজিটালি প্রোভাইড করা হয় এবং প্রত্যেকটা সেশনের কোশ্চেন একদম র্যান্ডমাইজ করা থাকে। এগুলো ছাড়াও কম্পিউটার বেসড এক্সামে আরও অনেক ধরনের সুবিধা আছে যেগুলো পেপার বেসড এক্সামে ছিল না। আগে আমরা যেমন দেখছি যে পেপার বেসড এক্সামের প্রশ্ন ফাঁস হওয়ার কারণে অলমোস্ট 2 থেকে 3 মাসের জন্য স্টুডেন্টদের রেজাল্ট আটকে দেওয়া হয়েছে। এক্ষেত্রে সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম, তাই কম্পিউটার বেসড এক্সাম অনেক বেশি সেফ এবং ফেয়ার। বুকস, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বইয়ের কথা বলার আগে অনেক বড় একটা ভুলের কথা বলে নিই। বেশিরভাগ স্টুডেন্টেরই সবচেয়ে বড় ভুল হচ্ছে তারা প্রিপারেশন নেওয়ার চেয়ে বেশি রিসোর্সেস কালেক্ট করে। একটার পর একটা বই, পিডিএফ, ইউটিউব চ্যানেল তারা জমাতেই থাকে, কিন্তু কোনোটাকে শেষ পর্যন্ত শেষ করে না। মনে রাখবেন, 10টা বই অর্ধেক পড়ার চেয়ে একটা ক্যামব্রিজ বই কমপ্লিটলি শেষ করা অনেক বেশি মূল্যবান। বই কেনার ক্ষেত্রে অনেকেই আপনাকে অনেক ধরনের সাজেশনস দেবে, কিন্তু আমি আপনাকে বলবো ক্যামব্রিজ আইএলটিএসের বইগুলো ফলো করতে। ক্যামব্রিজ বুকস আর দ্য বেস্ট স্টাডি ম্যাটেরিয়ালস আউট দেয়ার। মেইন এক্সামের কোশ্চেনের সাথে এগুলোর কোশ্চেন প্যাটার্ন সবচেয়ে কাছাকাছি হয়। ক্যামব্রিজে মূলত 20টা বই আছে, এর মধ্যে 1 থেকে 10 হচ্ছে জেনারেল ট্রেনিং এবং 11 থেকে 20 হচ্ছে একাডেমিক। সো আপনি যদি স্টুডেন্ট হন এবং হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে অবশ্যই 11 থেকে 20-এর সবগুলো বই আপনি কিনে নেবেন। এর পাশাপাশি দ্য অফিসিয়াল ক্যামব্রিজ গাইড টু আইএলটিএস এই বইটাও অনেক হাই ব্যান্ড স্কোর তাদের প্রাইমারি সোর্স হিসেবে মেনশন করে। আপনি চাইলে আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও অনেক ফ্রি প্র্যাকটিস ম্যাটেরিয়ালস পেতে পারেন। সেখানে অলমোস্ট 50টার মতো ফ্রি প্র্যাকটিস টেস্টও প্রোভাইড করা হয়। আপনি যদি সবগুলা কমপ্লিট করেন তাহলে আইএলটিএস সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া আপনার তৈরি হয়ে যাবে। এর বাইরে সাধারণত আর কোনো ধরনের বইয়ের প্রয়োজন পড়ে না। আইএলটিএসের বেসিক স্ট্রাকচার সম্পর্কে তো কম বেশি আমরা সবাই জানি। 4টা মডিউল থাকে, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। প্রত্যেকটা মডিউলের আবার আলাদা আলাদা পার্ট থাকে, প্রত্যেকটা পার্টের আবার আলাদা আলাদা কোশ্চেন টাইপ থাকে। আপনাদের নেক্সট স্টেপ হচ্ছে প্রত্যেকটা পার্টের এবং প্রত্যেকটা কোশ্চেন টাইপ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া তৈরি করা। পরীক্ষার কমপ্লিট প্যাটার্নটা আপনারা একদম মুখস্থ করে ফেলবেন, যেন এক্সাম হলে বসে আপনাকে চিন্তা করতে না হয় যে কোন টাইপের কোশ্চেন কীভাবে আপনি সলভ করবেন। তাছাড়াও আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে গেলে আপনারা সেখানে ব্যান্ড ডেসক্রিপ্টর পেয়ে যাবেন। এগুলাতে মেনশন করা আছে কিভাবে আপনাদের রাইটিং এবং স্পিকিংয়ের ব্যান্ড স্কোর দেওয়া হয়। ধরেন আপনি স্পিকিংয়ে ব্যান্ড 7 পাইলেন,
এখন আপনাকে কেন 7 দেয়া হলো, কোন কোন ক্যাটাগরির উপর বেস করে আপনাকে মার্ক করা হলো, সেগুলো এখানে মেনশন করা আছে। তো আপনারা প্রিপারেশন শুরু করার আগে প্রত্যেকটা ব্যান্ড ডেসক্রিপশন খুব ভালোভাবে বুঝে নেবেন। এই জায়গাতেই বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে। ব্যাপারটা কিন্তু এমন না যে এক্সামিনারের মন চাইলে আপনাকে 5 দিয়ে দিবে অথবা তার মন চাইলেই আপনাকে 7 দিয়ে দিবে। সে অফিসিয়াল ব্যান্ড ডেসক্রিপ্টর ফলো করে। তাই আপনি যদি আগে থেকে কোন গ্রামার, কোন ভোক্যাব বা কোন ধরনের ফ্লুয়েন্সি ব্যবহার করলে কী ধরনের স্কোর পাবেন বা কত পাবেন সেটা বুঝে যান, তাহলে আপনার জন্য প্রিপারেশন নেওয়া অনেক বেশি ইজি হয়ে যাবে। তাছাড়া লিসেনিং রিডিংয়ে মোট 40 মার্কের এক্সাম হয়। কত পেলে আপনি কোন ব্যান্ড পাবেন সেটা আগে থেকে স্পষ্টভাবে জেনে নেবেন। ডেসক্রিপশনে আমি সবগুলোর লিঙ্ক অ্যাড করে দিব, সরাসরি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। উইকনেসেস আইডেন্টিফাই করা আইএলটিএস প্রিপারেশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আপনার প্রিপারেশনের একদম শুরুতে আপনি অ্যাটলিস্ট 4টা মক টেস্ট অথবা প্র্যাকটিস টেস্ট দিয়ে নেবেন। এটা কিন্তু খুবই ক্রুশাল একটা স্টেপ। আপনার যদি এমন হয় যে কিছুদিন ধরেই আপনি প্রিপারেশন নিচ্ছেন কিন্তু প্র্যাকটিস টেস্টগুলো দেন নাই, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব টেস্টগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমি এটাকে এত গুরুত্ব দিচ্ছি কারণ শুরুতেই মক টেস্ট দিয়ে দিলে আপনি আপনার স্ট্রেংথ আর উইকনেসগুলো খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। যেমন কেউ লিসেনিং আর রিডিংয়ে ভালো হলেও স্পিকিং আর রাইটিংয়ে এত একটা ভালো পারফর্ম করতে পারে না। আবার এমন অনেকেই আছে যারা স্পিকিং আর রাইটিংয়ে টপ নোচ পারফর্ম করতে পারে, বাট লিসেনিং আর রিডিংকে জমের মতো ভয় পায়। তাছাড়াও আপনার গ্রামাটিক্যাল অনেক ইস্যুস থাকতেই পারে, যেগুলো মক টেস্টের মাধ্যমে আপনি আপনার প্রিপারেশন একদম শুরুতেই আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। টেস্ট দিলে তখন আপনার একদম ক্লিয়ার আইডিয়া থাকবে যে কোথায় আপনাকে ফোকাস করতে হবে। ধরেন লিসেনিং আর রিডিংয়ে আপনি অনেক স্ট্রং, বাট স্পিকিং এবং রাইটিংয়ে এত একটা ভালো না, অথবা কিছু স্পেসিফিক কোশ্চেন টাইপের মধ্যে আপনি প্রবলেম ফেস করেন। এখন আপনি আপনার এই দুর্বল জায়গাগুলোতে বেশি সময় দিয়ে এগুলোকে স্ট্রেংথে কনভার্ট করবেন, আর যেগুলোতে আপনি অলরেডি স্ট্রং সেগুলোতে ট্রাই করবেন যেন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ নাম্বার আপনি অ্যাচিভ করতে পারেন। এরপর স্টেপ হচ্ছে প্র্যাকটিস ননস্টপ অ্যান্ড লার্ন ফ্রম ইউর মিস্টেক্স। এই পার্টটা একদম স্কিপ করবেন না। অলমোস্ট এভরি স্টুডেন্ট হেটস দিস স্টেপ, কিন্তু এটা আপনাকে করতেই হবে। এখন পর্যন্ত যারা ভেবেছে যে প্র্যাকটিস অ্যাভয়েড করে কোনো শর্টকাট ওয়েতে তারা তাদের স্কোর অ্যাচিভ করে ফেলতে পারবে, তাদের কেউই কিন্তু সফল হতে পারে না। ভালো স্কোর অ্যাচিভ করতে হলে আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতেই হবে। আপনি যদি জন্মগতভাবে অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন হতে পারে। তবে আমি আপনাকে এটা বলছি না যে প্রথম দিন থেকেই 10 থেকে 15 ঘন্টা পড়া শুরু করে দেন। আস্তে আস্তে বেশিক্ষণ পড়ার অভ্যাসটা বিল্ড আপ করে নেবেন। প্রথম সপ্তাহে হয়তো আপনি প্রত্যেক দিন 1 ঘন্টা প্র্যাকটিস করলেন, পরের সপ্তাহে সেটা বাড়িয়ে 2 ঘন্টা করে দেবেন, পরের সপ্তাহে সেটাকে বাড়িয়ে 3 ঘন্টা করে দেবেন। এভাবে ওভার টাইম আস্তে আস্তে আপনার ফোকাসটা বিল্ড আপ করে নিতে পারবেন। সবসময় নিজের পাস্ট মিস্টেক্সগুলো থেকে শিক্ষা নেবেন। স্টুডেন্টরা সাধারণত ভুল করতে খুব ভয় পায়, কিন্তু আপনি যদি ভুলই না করেন সেখানে আপনার শেখার মতো কোনো কিছুই বাকি থাকবে না। তবে খেয়াল রাখবেন যে ভুলগুলো হচ্ছে সেগুলো যেন ফিউচারে আর রিপিট না হয়। আর আপনার কোথায় ভুল হচ্ছে, কী ধরনের ভুল হচ্ছে তা ফাইন্ড আউট করার সবচেয়ে এফেক্টিভ ওয়ে হচ্ছে অ্যানালাইজ করা। প্রত্যেকটা প্র্যাকটিস টেস্টের পরে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা আপনি অ্যানালাইজেশনের মধ্যে টাইম দেবেন। একটা এক্সাম্পল দিই, ধরেন রাফি একজন স্টুডেন্ট, সে রাইটিং প্র্যাকটিস করার সময় খেয়াল করলো তার অনেক বেশি গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে, স্পেশালি তার টেন্সের সমস্যা। এবার সে 1 সপ্তাহ ভালো করে টেন্সের রুলস এবং সেগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন শিখলো। এরপর সে যখন প্র্যাকটিস টেস্ট দিল তখন দেখা গেল তার রাইটিং ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে এবং সে হঠাৎ করে ভালো স্কোর পাওয়া শুরু করলো। আসলে যারা হায়ার স্কোর পায় তারা মূলত এই কাজটাই করে। আর বাইরে থেকে মানুষ ভাবে তারা হয়তো এমন কোনো ম্যাজিক্যাল শর্টকাট জানে যা অন্য কেউ জানে না, তাই তারা শুধু এদিক সেদিক টিপস খুঁজে বেড়ায়। মনে রাখবেন, কনসিস্টেন্সি ইজ দ্য কি। তাই কনসিস্টেন্টলি প্র্যাকটিস করে যান। এতক্ষণ পর্যন্ত আমরা কমপ্লিট প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম। এবার আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ মডিউল ব্রেকডাউনে। এখানে একটা প্রশ্ন আসে, কি করলে আসলে হায়ার ব্যান্ড স্কোর পাওয়া যায়? রাইটিংয়ে মূলত 2টা টাস্ক থাকে। আপনি যদি একাডেমিক ক্যান্ডিডেট হন তাহলে টাস্ক 1-এ আপনাকে বিভিন্ন ধরনের গ্রাফ চার্ট, পাই চার্ট, বার চার্ট ইত্যাদি দেখে এক্সপ্লেন করতে হবে। আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হন তাহলে আপনাকে বিভিন্ন ধরনের ফর্মাল, ইনফর্মাল লেটার লিখতে হবে। টাস্ক 2-এ সবার জন্যই এখানে একটা নির্দিষ্ট বিষয়ের উপর এসে লিখতে হয়। রাইটিংয়ে ভালো স্কোরের কি হলো ক্লিয়ার স্টেটমেন্ট, ভালো স্ট্রাকচার এবং আননেসেসারি কমপ্লেক্স ওয়ার্ড বাদ দিয়ে সঠিক জায়গায় সঠিক ওয়ার্ড ব্যবহার করা। আপনি যদি আপনার আইডিয়াগুলোকে ক্লিয়ারলি বোঝাতে পারেন এবং কোনো ধরনের ভুল ছাড়া একটা ভালো স্ট্রাকচার ফলো করে লেখাটা কমপ্লিট করতে পারেন তাহলে খুব সহজে একটা ভালো স্কোর আপনি অ্যাচিভ করতে পারবেন। অনেকেই মনে করে অনেক কঠিন ওয়ার্ড, কমপ্লেক্স স্ট্রাকচার ব্যবহার করতে পারলেই রাইটিংয়ে ভালো স্কোর চলে আসবে। এটা করতে গিয়ে তারা উল্টা আরও অনেক বেশি ভুল করে বসে থাকে। আপনারা কমপ্লেক্সিটি এর বদলে ক্ল্যারিটিকে বেশি প্রায়োরিটি দেবেন। কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করার জায়গায় আপনি যদি ক্লিয়ার ওয়ার্ড ইউজ করে একটা নির্ভুল এসে লিখতে পারেন
তাহলে সেটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে। রাইটিং মডিউলে আপনাকে মোট 1 ঘন্টা সময় দেওয়া হবে। এর মধ্যে আপনাকে 2টা টাস্ক কমপ্লিট করতে হবে। এখানে কোনো ফিক্সড টাইম নেই, নিজের ইচ্ছে মতো আপনি টাইম ব্যবহার করতে পারবেন। আমি সাজেস্ট করব টাস্ক 1-এ 25 মিনিট দিতে এবং টাস্ক 2-এর মধ্যে 35 মিনিট দিতে। এর মধ্যে প্রথম 5 মিনিট আপনি ব্রেইনস্টর্মিং এবং আউটলাইনিংয়ের মধ্যে দিবেন। এই টাইমের মধ্যে আপনি আপনার আইডিয়াগুলো ব্যবহার করে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ, কনক্লুশন এগুলোর একটা রাফ আউটলাইন তৈরি করে ফেলবেন। আর বাকি সময় লেখার মধ্যে দিবেন, তবে চেষ্টা করবেন অলওয়েজ লেখার শেষে 5 থেকে 10 মিনিট যেন আপনার হাতে থাকে রিভিশনের জন্য। আর একটা নোটবুক রাখবেন যেটাতে রিপিটেডলি হওয়া স্পেলিং এবং গ্রামাটিক্যাল মিস্টেকগুলো নোট ডাউন করে রাখবেন। প্লাস যত নতুন ভোক্যাব বা সেন্টেন্স স্ট্রাকচার আপনি শিখছেন সবগুলো এখানে নোট ডাউন করে রাখবেন। প্রত্যেক দিন প্র্যাকটিস করার আগে এগুলো একবার করে রিভিশন দিয়ে নেবেন। প্রথম দিকে লেখা কমপ্লিট করতে একটু বেশি টাইম লাগবে, এটাই স্বাভাবিক। তবে আপনি যেটা করবেন ওভার টাইম এই টাইমটাকে আস্তে আস্তে কমিয়ে আনবেন। যেমন ধরেন প্রথম উইকে আপনার যদি লিখতে টাইম লাগে 2 ঘন্টা, যখন দেখবেন আপনি 2 ঘন্টার মধ্যে কমফোর্টেবলি লেখা শেষ করতে পারতেছেন, তখন সেই টাইমটাকে কমিয়ে 1.5 ঘন্টায় নিয়ে আসবেন। যতদিন পর্যন্ত না আপনি কমফোর্টেবলি 1.5 ঘন্টার মধ্যে লেখা কমপ্লিট করতে পারছেন, ততদিন পর্যন্ত আপনি 1.5 ঘন্টার মধ্যেই লেখা ট্রাই করবেন। তারপরে যখন দেখবেন যে কমফোর্টেবল আপনি লিখতে পারছেন, তখন সেই টাইমটাকে কমিয়ে আবার 1 ঘন্টায় নিয়ে আসবেন। এভাবে ওভার টাইম লেখার স্পিডটা আপনি ইমপ্রুভ করবেন। রিডিং বেসিক্যালি 3টা পার্টে হয়। প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা প্যাসেজ দেওয়া থাকে। 60 মিনিটের মধ্যে মোট 40টা কোশ্চেনের আনসার বের করতে হয় প্যাসেজ থেকে। এখানে বিভিন্ন টাইপের কোশ্চেন থাকে, যেমন ট্রু ফলস নট গিভেন, ম্যাচিং হেডিংস, এমসিকিউ ইত্যাদি। প্রত্যেকটা টাইপের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজিস ফলো করতে হয়। এগুলো নিয়ে ফিউচারে কোনো একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তবে এই 4টা স্কিল যদি আপনি মাস্টার করতে পারেন, তাহলে যে কোনো ধরনের রিডিং কোশ্চেন আপনি ইজিলি সলভ করতে পারবেন। এগুলোর মধ্যে প্রথমটা হলো কিওয়ার্ড ট্রেসিং। কিওয়ার্ড আইডেন্টিফাই করতে পারা খুবই হেল্পফুল এবং ইম্পর্ট্যান্ট একটা স্কিল। আপনি যদি ঠিক মতন কিওয়ার্ড আইডেন্টিফাই করতে পারেন, তাহলে খুব সহজেই আপনি রিডিংয়ের সব ধরনের কোশ্চেনের অ্যান্সার খুঁজে বের করতে পারবেন। কিওয়ার্ড আইডেন্টিফাই করার পরে আপনাকে সেগুলো খুঁজে বের করতে জানতে হবে। এটা আপনি করবেন স্ক্যানিংয়ের মাধ্যমে। কিওয়ার্ড সবসময় কোশ্চেনের ওয়ার্ডটার সাথে সরাসরি মিলতে নাও পারে, মাঝে মাঝে সেখানে কোশ্চেনের ওয়ার্ডটার সিনোনিমও ইউজ করতে পারে। তাই শুধু স্ক্যান করে এক্সাক্ট ওয়ার্ড খুঁজে বের করতে পারলেই হবে না, আপনাকে ইনডিরেক্ট কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারতে হবে। কিওয়ার্ড খোঁজার পরে আপনি আসলেও ঠিক জায়গায় আছেন কিনা সেটা বোঝার জন্য ফার্স্ট রিডিং করতে পারা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কিছু কিছু ক্ষেত্রে একই ওয়ার্ড প্যাসেজে অনেকবার মেনশন করা থাকতে পারে। তাই কোশ্চেনের কনটেক্সটের সাথে প্যাসেজের কনটেক্সট ম্যাচ করতে হবে। আর এটার জন্য ফার্স্ট পড়ে কমপ্লিট মিনিং বুঝতে না পারলেও অ্যাটলিস্ট হালকা একটা ধারণা নিতে পারলে আপনি বুঝতে পারবেন আসলে আপনি ঠিক জায়গায় অ্যান্সার খুঁজছেন নাকি ভুল জায়গায়। আপনি যখন বুঝতে পারবেন অ্যান্সারটা কোথায় আছে বা থাকতে পারে, তখন ওই জায়গার আগের এবং পরের 2 লাইন খুব ভালো মতন পড়বেন। ক্লোজলি পড়ে ওভারঅল মিনিংটা বুঝতে পারা আপনার গোল। এই 4টা স্কিল মাস্টার করতে পারলে রিডিং আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। এবার চলেন কিভাবে রিডিং ইমপ্রুভ করবেন সেটা নিয়ে একটু কথা বলি। প্রতিদিন অন্তত 20 মিনিট যে কোনো ইংলিশ কন্টেন্ট পড়ার অভ্যাস করেন, যে কোনো নিউজ পেপার, আর্টিকেল অথবা বই। এতে আপনার ভোকাবুলারি প্লাস রিডিং স্পিড দুইটাই ইমপ্রুভ হবে। প্লাস আপনার ফোকাস স্প্যান এবং ডিফারেন্ট টপিক্সের নলেজও পাবেন। এখন কথা হচ্ছে রিডিং আসলে প্র্যাকটিস করবেন কীভাবে। প্রথমে শুরু করবেন স্কিমিং এবং স্ক্যানিং প্র্যাকটিস দিয়ে। শুরু থেকেই পুরো প্যাসেজ গড়গড় করে পড়তে যাবেন না। প্রথমে কোশ্চেনের কিওয়ার্ড দেখেন, পরে ওই কিওয়ার্ড বা তার সমার্থক শব্দ বা সিনোনিম প্যাসেজের মধ্যে খুঁজে বের করার প্র্যাকটিস করেন। এখানেই একটা ভুল প্রায় সবাই করে, পুরো প্যাসেজটাই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলে। এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই টাইম ওয়েস্ট ছাড়া কিছু না। কোশ্চেনে আপনাকে বলে দিবে প্যাসেজের কোন জায়গায় আপনাকে যেতে হবে। প্রথম 2 সপ্তাহ মিক্স প্র্যাকটিস না করে প্রতিদিন শুধু নির্দিষ্ট একটা টাইপের কোশ্চেন প্র্যাকটিস করবেন। তারপরে সবগুলো কোশ্চেন টাইপ বোঝার পরে একসাথে সবগুলো অ্যান্সার করবেন। প্রথম দিকে সময় একটু বেশি লাগলেও সেটাকে এভেনচুয়ালি কমিয়ে আনবেন এবং একই পয়েন্ট এক্সাম কন্ডিশন প্র্যাকটিস করবেন। এখানে আমি কোনো লিমিট দিচ্ছি না, কারণ এক্ষেত্রে কারো কারো সময় একটু বেশি লাগতে পারে, আবার কারো কারো অনেক কম সময় লাগতে পারে। লিসেনিংয়ে পার্ট থাকে 4টা। এখানেও আপনাকে মোট 40টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এখানে একটা অডিও প্লে করে দেওয়া হবে, সেখান থেকে আপনাকে অ্যান্সারগুলো খুঁজে বের করতে হবে। অডিওটা আপনি একবারে প্লে করতে পারবেন, সেটাকে আপনি পজ, রিপিট বা রিপ্লে করতে পারবেন না। লিসেনিংয়েও রিডিংয়ের মতো বিভিন্ন টাইপের কোশ্চেন থাকে এবং ফার্স্ট পার্ট থেকে কোশ্চেনগুলো এভেনচুয়ালি হার্ড হতে থাকে। লিসেনিংয়ে প্রত্যেকটা পার্টের পরে আপনাকে কিছুক্ষণ টাইম দেওয়া হবে কোশ্চেনগুলো পড়ে কিওয়ার্ডস আইডেন্টিফাই করার জন্য। হ্যাঁ, এখানেও কিওয়ার্ড আইডেন্টিফাই করা একটা ইম্পর্টেন্ট পার্ট। তবে ভয় পাওয়ার কিছু নেই, প্রত্যেকটা ব্রেকের আগে আপনাকে বলে দেওয়া হবে কতক্ষণের ব্রেক দেওয়া হচ্ছে, আবার অডিও স্টার্ট হওয়ার আগেও আপনাকে বলে দেওয়া হবে। একটা কথা মাথায় রাখবেন, প্রথম পার্টে যতটুকু টাইম আপনাকে দেওয়া হবে সেই টাইমটা প্রত্যেকটা পার্টে আস্তে আস্তে কমতে থাকবে। প্লাস লিসেনিংয়েও রিডিংয়ের মতো অনেক বেশি প্যারাফ্রেজিং করা হয়। সো আপনারা অবশ্যই ভোকাবুলারি রেঞ্জ বাড়ানোর মধ্যে এফোর্ট দেবেন। লিসেনিংয়ে অনেক ধরনের ট্রিক কোশ্চেন্স করা হয়। লিসেনিং নিয়ে ডেডিকেটেড ভিডিওতে
সেগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। তবে মোস্ট কমন যে ট্রিক কোশ্চেনটা করা হয় সেটা হচ্ছে ডিস্ট্রাক্টরস। এখানে স্পিকার আপনাকে একটা অ্যান্সার দিয়ে অলমোস্ট ইমিডিয়েটলি তার ভুল শুধরে নিয়ে ঠিক অ্যান্সারটা দিবে। সো এই ট্র্যাপগুলো ভালো মতন হ্যান্ডেল করতে শিখবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কোনো ধরনের স্পেলিং মিস্টেক করা যাবে না। সব অ্যান্সার আপনি স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটারে লিখতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখবেন কোনো ধরনের স্পেলিং মিস্টেক যেন না হয়। আপনাদের মধ্যে অনেকেরই অ্যাকসেন্ট রিলেটেড প্রবলেম থাকে, তাই সপ্তাহে অন্তত 3 দিন বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট যেমন ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান এগুলো শুনে এগুলোর সাথে ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা করবেন। লিসেনিংয়ে স্পিকার যে কোনো অ্যাকসেন্টে কথা বলতে পারে। অনেক ফাস্ট যে কথা বলবে তা না, বাট অ্যাকসেন্টে প্রবলেম থাকলে আপনি একদম অবভিয়াস অ্যান্সারগুলো মিস করে দিবেন। তাই নিজের ব্রেনকে বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট বুঝতে ট্রেন করতে হবে। অ্যান্সার প্রেডিক্ট করতে পারা লিসেনিংয়ের জন্য খুবই হেল্পফুল। আপনি যদি কোশ্চেন পড়ার সময়ই প্রেডিক্ট করতে পারেন যে এখানে কোনো ধরনের নাম হবে, আগে কোনো সংখ্যা হবে, আগে কোনো কাজ হবে, তাহলে এটা আপনার ব্যান্ড স্কোর মার্জিনালি ইমপ্রুভ করতে পারে। ইনফ্যাক্ট আপনি যদি আগে থেকে প্রেডিক্ট করতে পারেন তাহলে এই একটা স্কিলের উপরে বেস করে আপনি ব্যান্ড 9ও পেতে পারেন। লিসেনিংয়ের জন্য মুভ অন করতে পারা খুবই ইম্পর্ট্যান্ট। কোনো একটা কোশ্চেন ভুল হলে বা মিস হয়ে গেলে অথবা আপনি যদি কোনো একটা কোশ্চেনে কনফিউজ থাকেন, সেটা থেকে সময় মতো মুভ অন করতে না পারলে এই একটা কোশ্চেনের কারণে আপনি আরও 3, 4, 5টা কোশ্চেনও মিস করে দিতে পারেন। সো অবশ্যই যখন আপনি দেখবেন কোনো একটা কোশ্চেন নিয়ে আপনি কনফিউজড, সেটা থেকে সাথে সাথে মুভ অন করে নেক্সট কোশ্চেনে চলে যাবেন। একটা অ্যান্সার মিস হয়ে গেলে সেটা নিয়ে বেশি প্যানিক করবেন না, এটা কোনো বড় বিষয় না। এটা ছাড়াও আপনি ব্যান্ড 9 পেতে পারেন। তবে এটা নিয়ে যদি আপনি ভাবতে থাকেন তাহলে এর পরের 3-4টা কোশ্চেন আপনি মিস করে দিতে পারেন। একটা ভুল করা 3-4টা ভুল করার চেয়ে অনেক বেটার। তাছাড়াও এমন অনেক সময় হয় আপনি একটা অ্যান্সার খুঁজতে খুঁজতে পুরো পার্ট মিস করে দিতে পারেন যদি সময় মতো নেক্সট কোশ্চেনে মুভ করতে না পারেন। স্পিকিং হলো 1-to-1 ইন্টারভিউ। এটা 3টা পার্টে ডিভাইডেড। পার্ট 1-এ আপনাকে নিজের ইন্ট্রোডাকশন দিতে হবে। সেখানে আপনার সম্পর্কে বিভিন্ন ধরনের কোশ্চেন্স করা হবে। আপনার ইন্টারেস্টস, আপনার হবিজ এসব সম্পর্কে এক্সামিনার আপনার থেকে জানতে চাইবে। পার্ট 2 হলো কিউ কার্ড। এখানে আপনাকে কোনো একটা নির্দিষ্ট টপিকের উপরে 2 মিনিট একটানা কথা বলতে হবে। পার্ট 3-এ কিউ কার্ডের উপরে বেস্ট ফলো আপ কোশ্চেন্স করা হবে। এখানে কিউ কার্ডটাকে ইন ডিটেলসে আলোচনা করা হবে। স্পিকিংয়ে মূলত 4টা ক্যাটাগরিতে মার্কিং করা হয়: ফ্লুয়েন্সি, প্রনাউন্সিয়েশন, লেক্সিক্যাল রিসোর্স এবং গ্রামাটিক্যাল অ্যাকুরেসি। এখানেও রাইটিংয়ের মতো সেম কথাই অ্যাপ্লিকেবল। স্টুডেন্টরা মনে করে অনেক কঠিন ওয়ার্ডস, কমপ্লেক্স স্ট্রাকচারস ইউজ করতে পারলেই হয়তো স্কোর বেড়ে যাবে। এটা করতে গিয়ে তারা আরও উল্টা বেশি ভুল করে ফেলে। অলওয়েজ কমপ্লেক্সিটি অ্যাভয়েড করে অ্যাকুরেসিতে ফোকাস করবেন, আনলেস ইউর 100% শিওর অফ হোয়াট ইউ আর ডুইং। স্পিকিং প্র্যাকটিস করার জন্য সেলফ রেকর্ডিং অনেক হেল্পফুল একটা মাধ্যম। আপনি প্রতিদিন নির্দিষ্ট একটা টপিক নিয়ে ফোনের ক্যামেরার সামনে দাঁড়িয়ে 5 থেকে 10 মিনিট কথা বলবেন এবং কোথায় ভুল হচ্ছে, কোথায় গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে, কোথায় আটকে যাচ্ছেন বা কোথায় মামলিং হচ্ছে সেগুলো খেয়াল করবেন এবং পরবর্তীতে সেগুলো যেন আর রিপিট না হয় সেটা খেয়াল রাখবেন। স্পিকিং নিয়ে অনেক বড় একটা মিথ হলো আমেরিকান অ্যাকসেন্ট অথবা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে পারলে স্কোর বেড়ে যায়। এটা একদমই ঠিক না। আইএলটিএস আপনার অ্যাকসেন্ট জাজ করে না। আপনি যদি ক্লিয়ারলি কথা বলতে পারেন, আপনি প্রোনাউন্সিয়েশন যদি ঠিক থাকে, গ্রামাটিক্যালি যদি আপনি অ্যাকুরেট থাকেন এবং সহজে যদি আপনি আপনার কথা বোঝাতে পারেন, তাহলে আপনি একটা ভালো স্কোর পেতে পারবেন। প্রথমে বেসিক ইংলিশে কথা বলবেন, পরে যখন দেখবেন আপনি কোনো ইস্যুস ছাড়াই সেটা করতে পারতেছেন, তখন আস্তে আস্তে কমপ্লেক্স গ্রামার ইউজ করা শুরু করবেন। কথাকে আরও সুন্দর এবং বড় করতে আপনি ন্যাচারাল কানেক্টরস যেমন অ্যাজ এ রেজাল্ট, অন দ্য আদার হ্যান্ড, টু বি অনেস্ট এগুলো ইউজ করতে পারেন। তবে খেয়াল রাখবেন এগুলো যেন মুখস্থ বা রোবোটিক না হয়। স্পিকিং টেস্টটাকে এক্সামের মতো না ভেবে একটা আড্ডার মতো ভাববেন। আপনি একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে যেভাবে রিল্যাক্সড হয়ে কথা বলতেন, এখানেও সেম কাজটা করার ট্রাই করবেন, একদমই নার্ভাস হবেন না। এখন আমি আপনাকে যে রিসোর্সগুলো দিব সেগুলো আপনার প্রিপারেশনের জন্য যথেষ্ট। রিসোর্স ওভারলোডের মধ্যে যাবেন না। ইউটিউবে শত শত চ্যানেল আছে, আমি আপনাকে অতিরিক্ত রিসোর্স দিয়ে কনফিউজ করব না। খুব ভালো কয়েকটা ইউটিউব চ্যানেলের নাম এবং প্র্যাকটিস করার মতো ওয়েবসাইটের নাম আমি আপনাদেরকে বলছি, এগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে অ্যাড করে দিব। আইএলটিএস অ্যাডভান্টেজ আপনার ওভারঅল প্রিপারেশনের জন্য আইএলটিএস অ্যাডভান্টেজের ভিডিওগুলো খুবই এফেক্টিভ। আমার কাছে তার ভিডিওগুলো ভালো লাগার মেইন রিজন হচ্ছে সে রিয়েলিস্টিক কথা বলে এবং অ্যাকচুয়ালি ইউজফুল ইনফরমেশনে শেয়ার করে, আলতু ফালতু কথা না বলে। ইংলিশ স্পিকিং সাকসেস স্পিকিং প্রিপারেশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি চ্যানেল হলো আমার মতে এটা। তার চ্যানেলে গিয়ে আপনারা যদি প্লেলিস্ট সেকশনে যান তাহলে অনেক ভিডিওস পেয়ে যাবেন। এখানে আপনারা ভোকাবুলারি, ইডিয়মস, গ্রামার সহ অনেক স্ট্র্যাটেজিস পেয়ে যাবেন স্পিকিং এর জন্য। তাছাড়াও রাইটিং এর জন্য আপনারা আইএলটিএস অ্যাডভান্টেজ এবং আইএলটিএস লিজ এই দুইটা চ্যানেল একসাথে কম্বাইন করে প্রিপারেশনটা কমপ্লিট করতে পারেন। আপনারা যদি এই কয়েকটা চ্যানেল খুব ভালো মতন ফলো করতে পারেন তাহলে কোনো ধরনের কোচিং ছাড়াই বাসায় বসে আপনারা প্রিপারেশন কমপ্লিট করতে পারবেন। বইয়ের মধ্যে আপনারা শুধু ক্যামব্রিজ সিরিজটাই ফলো করবেন আর এক্সট্রা
কিছু সেলফ ইমপ্রুভমেন্ট বই অথবা নভেলসও আপনারা ফলো করতে পারেন বা পড়তে পারেন, তবে সেগুলোর জন্য আমি কোনো ধরনের সাজেশনস দিব না, এটা আমি কমপ্লিটলি আপনাদের উপরে ছেড়ে দিলাম। এখন আসি প্র্যাকটিস ওয়েবসাইটে। প্রথমে হচ্ছে আইএলটিএস সিমুলেশন। এখানে আপনারা মেইন এক্সামের আইডেন্টিক্যাল প্যাটার্ন পেয়ে যাবেন, এখান থেকে লিসেনিং এবং রিডিং প্র্যাকটিস করতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে এনগোভেট আইএলটিএস। এটাও একটা ফ্রি ওয়েবসাইট, এখানেও আপনারা সেম প্যাটার্নেই কমপ্লিট ফ্রি এক্সাম দিতে পারবেন। এখানে সুবিধাটা হচ্ছে কোয়েশ্চেন টাইপ ওয়াইজও আলাদা আলাদাভাবে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এখনও অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে সেলফ স্টাডি করে কি ভালো স্কোর পাওয়া আসলেও সম্ভব কিনা। আমার অ্যান্সার হলো অবশ্যই সম্ভব। চলেন আপনাদেরকে আমি আমার নিজের আইএলটিএস প্রিপারেশনের গল্পটা বলি। আমার আইএলটিএস প্রিপারেশন ছিল অ্যারাউন্ড 15 থেকে 20 দিনের। আমি আর আমার আরও 2 ফ্রেন্ড একসাথে আমরা প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম। প্রতিদিন আমরা অ্যারাউন্ড 10টা থেকে 11টার দিকে পড়তে বসতাম এবং রাত 10টা থেকে 11টার মধ্যে পড়া শেষ করে দিতাম। এর মধ্যে আমরা অনেক ব্রেক নিয়ে প্র্যাকটিস করতাম। অ্যাট এ টাইম আমরা একটা মডিউলে প্র্যাকটিস করতাম যতদিন পর্যন্ত না ওই নির্দিষ্ট মডিউলে আমাদের টার্গেটেড স্কোর আমরা অ্যাচিভ করতে পারতাম। টার্গেট অ্যাচিভ করার পরেই আমরা নেক্সট মডিউলে মুভ করতাম। আমরা শুরু করেছিলাম লিসেনিং দিয়ে, তারপরে রিডিং, তারপরে রাইটিং, তারপরে স্পিকিং। লিসেনিংয়ে আমরা দিয়েছিলাম 5-6 দিনের মতো এবং রিডিং আর রাইটিংয়েও সেম ছিল, বাট স্পিকিংয়ের মধ্যে আমরা বেশি প্র্যাকটিস করতে পারিনি, 2 থেকে 3 দিনের মতো প্র্যাকটিস করেছি। আমরা মেনলি 3 জন মিলে একটা প্র্যাকটিস টেস্ট দিতাম, তারপরে যে ভুলগুলো হচ্ছে সেগুলো অ্যানালাইজ করতাম, যেগুলো কেন হলো এবং ফিউচারে এগুলো কীভাবে অ্যান্সার করা যায় সেটা খেয়াল করতাম। দেখা যেত যে 3 জনের মধ্যে যদি একজনের কোনো একটা কোশ্চেন টাইপের মধ্যে সমস্যা থাকে, অন্যজন সেটার মধ্যে খুবই ভালো। একসাথে প্রিপারেশন নেওয়ার সবচেয়ে বড় বেনিফিট এটাই ছিল যে আমরা একজন আরেকজনের উইকনেসেসগুলো ধরে সেগুলোর সলিউশন খুঁজে দিতে পারতাম। আর রিসোর্স হিসেবে এখন পর্যন্ত যা বললাম এগুলোই ফলো করেছে। ইন দি এন্ড আমি আর আমার আরেক ফ্রেন্ড একসাথে পরীক্ষা দিয়েছিলাম। আমাদের মধ্যে আমার আসছে 8 এবং আমার ফ্রেন্ডের আসছে 6 এবং আরেকজন ফ্রেন্ড 1 থেকে 1.5 মাস পরে পরীক্ষা দিয়েছিল, তার আসছে ওভারঅল 7। সবশেষে একটা কথাই বলবো, ভালো মতন প্রিপারেশন নিয়ে কনফিডেন্টলি এক্সাম হলে যাবেন, যেন একবারেই আপনি আপনার ডিজায়ার্ড স্কোর পেতে পারেন। বারবার এক্সাম দিয়ে যেন আপনাকে হাজার টাকা খরচ করতে না হয়। এই ভিডিওতে যা বললাম তার যদি একটা কুইক রিক্যাপ করি, তাহলে আপনারা অবশ্যই কম্পিউটার বেসড প্র্যাকটিস করবেন, ক্যামব্রিজ বুকস ফলো করবেন, এক্সাম প্যাটার্ন ভালো মতন বুঝবেন, নিজের উইকনেসেসগুলো ফাইন্ড আউট করবেন, রেগুলারলি প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা মডিউলের জন্য আলাদা সেপারেটেড স্ট্র্যাটেজিস ফলো করবেন এবং অনলি ট্রাস্টেড রিসোর্স ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনার এতটুকু কাজে লেগে থাকে, লাইক করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।